একদিন জুন মাসের এক বিকেলে মাখনলালের মন ভালো ছিল না। সেদিন অফিসে অনেকক্ষণ ধরে একটা না একটা জরুরি কাজ করতে হয়েছে তাকে। যখন অবশেষে হাই তুলে আড়মোড়া ভেঙে সে ঘড়ি দেখল, তখন 6:17। তার মেরুদণ্ড ব্যথা হয়ে গিয়েছিল। মাথার ভিতরে কোথায় একটা রগ বিদ্যুতের মতো চমকে চমকে উঠছে। পাখার হাওয়ায় কোথায় একটা কাগজ উড়ছে। মাখনলাল দেখতে পেল না, কিন্তু সেই শব্দে তার শিরা উপশিরা শিউরে উঠল। তার চারিদিকে জনশূন্য নিঃশব্দ ঘরটা প্রকাণ্ড হয়ে আছে। মনে হলো তাকে অন্যমনস্ক রেখে সারা বিকেল ধরে তার জ্বর এসেছে। করিডোরে বেরিয়ে এসে সে দারোয়ান রামজীবনের পায়ের শব্দ পায়। নাগরা জুতো অন্ধকারে হাতুড়ির মতো ডুকরে ডুকরে অনেকক্ষণ ধরে দোতলায় সিঁড়ি ভেঙে নেমে আসছিল। চাবির গোছার শব্দ, কাশির শব্দ, দেহাতি গানের কলি পরস্পর মিশে যায়। সে এই বুড়ো অফিস বাড়িটার সিল করবার গালায় অদ্ভুত গন্ধ, পুরনো গদ, কাঠ বা বার্নিশের গন্ধ পায়। অল্প অন্ধকার। দীর্ঘ করিডোরটা পায়ে পায়ে পেরিয়ে যেতে যেতে হঠাৎ মনে হয় বয়স ঢের বেড়ে গেছে। আর মনে হয় বাইরে কোথায় তাকে বাদ দিয়ে একটি উৎসবে নাচতে নাচতে চলতে লাগলো সব। সিঁড়ি ভেঙে সে বাইরের আলো আর শব্দের মাঝখানে নেমে আসতে আসতে স্পষ্ট টের পেল রামজীবনের গানের কলি হঠাৎ লক্ষ্যহীন অন্ধের মতো টাল খেতে খেতে পুরনো অফিস বাড়িটার কড়িবর্গা আর দেয়ালের পলেস্তারার ভিতরে ঢুকে স্তব্ধ হয়ে গেল। বাইরে হাওয়াই দোকানের উজ্জ্বল আলো আর লোকজনের ভিড়ের ভিতরে নেমে এসে হঠাৎ ঘুম এবং স্বপ্ন ভেঙে গেল। তার তেমনই সবকিছু খুব অচেনা লাগছিল। হঠাৎ তার মনে পড়ল সে অনেকক্ষণ সিগারেট খায়নি, জল খায়নি, কোনো খাবারও খায়নি। অন্যদিকে এই সময়ে তার বাড়ি ফিরে যাওয়ার কথা। মনে হয় ললিতা তার অপেক্ষায় আছে, কিন্তু আজ এক্ষুনি আর বাড়ি ফিরে যেতে ইচ্ছা করল না। মনে পড়ে গতকাল সে কলকাতার রাস্তায়, ময়দানে এলোপাথারিভাবে ঘুরে বেড়ায়নি। দোকানের সাজানো শোকেসের জিনিস, আলো, লোকজন দেখতে দেখতে 2 পয়সার বাদাম শেষ করে খামোখা কোনো রেস্টুরেন্টে ঢুকে যায়নি সে। এইসব খানিকক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে ভেবে নিল সে। তারপর আস্তে আস্তে ট্রাম রাস্তা পেরোলো মাখনলাল। জুন মাসে পরপর কয়েকদিন অনাবৃষ্টি গেছে। জলপ্রস্থ ফুটপাত থেকে, দেয়ালের গা থেকে ভাপ উঠে আসছে। ধুলোয় গুলিয়ে উঠেছে এক্সপ্ল্যানেডের আলো। গা ঘেঁষে বেন্টিং স্ট্রিটের মন্থর ট্রাম চলে যায়। নিচু বুকচাপা দোকানঘর থেকে চামড়ার কটু গন্ধ বুক গুলিয়ে ওঠে। বৃষ্টি হবে কি? মাখনলাল চোখ তুললে দেখল আকাশের দিকে। মেঘ না তারা, কিছুই দেখা যায় না। আলো অন্ধকার, অবক্ষয়, চোরাবালি মুন্ডের শাড়ি চোখের উপর দিয়ে ভেসে যাচ্ছে। শোকেসে সাজানো রেডিও, গল্ফ স্টিক, হাওয়াই শার্ট, প্যান্ট পরা ডামি আলোর নিচে চকিয়ে হেসে উঠল। একটা সিনেমা হল। লবিতে নিঃসঙ্গ সাদা একটা ওজন নেয়ার যন্ত্র। মাখনলাল পেরিয়ে যাচ্ছিল। যেতে যেতে কিভাবে দাঁড়িয়ে ফিরে এলো। এখন বিকেলে শো চলছে। লবিটা নির্জন। মাখনলাল ওজন নেওয়ার যন্ত্রটার দিকে এগিয়ে গেল। ওজন নেওয়ার যন্ত্রের ভিতর পয়সাটা ফেলে দেওয়ার পর ঠিনিন করে যখন একটা জটিল আজগুবি শব্দ হলো, সেটা থেকে তখনই সে নেমে পড়ল। তখন মাখনলাল যন্ত্রটাকে লক্ষ্য করল। পয়সাটা কোথায় ধাক্কা মারল কে জানে। হঠাৎ ভিতরে কোথায় বিদ্যুৎ স্পৃষ্টের মতো শিউরে লাফিয়ে উঠল যন্ত্রটার হৃৎপিণ্ড। কোথায় একটা স্প্রিং শিরার মতো টিকটক করে কাঁপতে থাকে। লিভারের ওঠানামার সঙ্গে সঙ্গে সে যন্ত্রটার জেগে ওঠা টের পাওয়া যায়। মনে হয় এতক্ষণ স্তব্ধ থাকার পর যন্ত্রটার শিরাধমনির ভিতর দিয়ে রক্তস্রোত প্রবল বেগে বয়ে যাচ্ছে। টিক করে টিকিট পড়ল ছোট্ট খোপের মধ্যে। কয়েক পলক মাখনলাল সাদা মসৃণ সুন্দর যন্ত্রটার দিকে তাকিয়ে রইল, ঠান্ডা ঘুমের মতো।
মনে হয় একটুক্ষণের জন্য জেগে ওঠে। তারপর জাগরণ ক্লান্তিকর দেখে যন্ত্রটা আস্তে আস্তে আবার তার শীতল চিন্তাহীন ঘুম এবং স্বপ্নের ভিতরে চলে যায়। মাখনলাল ওজনের টিকিট তুলে একটা মেয়ের ছবি দেখতে পেল। ছবির নিচে তার ভাগ্য দেওয়া আছে। ওজন ছাপানো টিকিট হাতে মাখনলাল সিনেমা হলের লবি থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। টিকিটের ওপর ছাপানো দিকটায় ভালো খবর প্রায়ই থাকে। সে দেখল এবার 5 পাউন্ড কম। লম্বার অনুসারে তার ওজন বরাবরই 4-5 পাউন্ড কম ছিল। তাহলে সব শুদ্ধ মাখনলাল হিসেব করে দেখল তার যতটা ওজন হওয়া উচিত তার চেয়ে এখন তার ওজন 8-9 পাউন্ড কম। তার মন আস্তে আস্তে বিষণ্ণতায় ভরে যাচ্ছিল। ওজন নিয়ে সে কখনো বড় একটা ভাবেনি, কিন্তু হাঁটতে হাঁটতে এক সময়ে টের পেল চারিদিকে ভ্রাম্যমান লোকজনের যাতায়াত, স্টেট বাসের শব্দ, এইসব আলোকিত দৃশ্যের ভিতরে কোথাও সে আজ কেবলই নিজের ওজনের কথা ভাবছে। এই ভেবে কিছুক্ষণ হাঁটল মাখনলাল। তারপর রাস্তার ওপাশে একটা খুব ঝলমলে সিগারেটের দোকান দেখতে পেয়ে ট্রাম রাস্তা পেরোলো। ব্যস্ত দোকানের দিকে পয়সা বাড়িয়ে 1 প্যাকেট চারমিনার বলে সে দোকানের অসম্ভব সরু লম্বা আয়নায় হঠাৎ নিজের মুখ এবং কোমর পর্যন্ত দেখতে পেয়ে চমকে উঠল। নিজের লাবণ্যহীন দুর্বল মুখের দৈনন্দিন বিষণ্ণতা আর অবসাদ সে দেখে নিল। সে জানে তার শরীরও ছোটখাটো, কোনোখানেই তা শক্ত কিংবা পুরুষালী নয়। অনেক দিন ধরে সে রক্তহীনতা রোগে ভুগেছিল, কিংবা বহুদিন ধরে অন্য মনস্কতার সুযোগে তার কোনো গোপন অসুখ তৈরি হয়েছে। সে বুঝল। সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিয়ে দোকানি তাকে লক্ষ্য করেছে টের পেয়ে মাখনলাল চোখ সরিয়ে নিল। একটা সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে সে ভাবছিল কোথায় যাওয়া যায়। ওজন নেওয়ার টিকিটটা তখনও তার হাতে ধরা ছিল। সেটা ছুঁড়ে দেওয়ার আগে মাখনলাল তার ভাগ্যটা পড়ল, যার অর্থ দাঁড়ায় শিগগিরই আপনি খুব বিপদে পড়বেন, তবে সেটা বেশি দিন স্থায়ী হবে না। বিপদ? মাখনলাল ভুরু কোঁচকাল। আফসার রহস্যময় একটা কার্যকরণ সূত্রকে সে টের পাচ্ছিল। কে জানে, কোনো যুক্তির সূত্রে লেখাটা তার হাতে আসেনি, এর কোনো মানে নেই। তবু কোথায় সূক্ষ্মভাবে সে সচেতন হয়ে উঠেছিল। সিগারেটের তীব্র ধোঁয়া তার স্নায়ুপুঞ্জে, গলার স্মরণালীতে, বুকে দয়াহীন ছড়িয়ে পড়ছিল। সে টিকিটটা দুমড়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর রাস্তায়, দোকানে উজ্জ্বল আলো, কাটা কাটা নাক মুখ চোখ, গলির মুখে চোরা অন্ধকার দেখতে দেখতে কিছুক্ষণ বহুদিনের মতো হাঁটল মাখনলাল। সে এক্সপ্ল্যানেডের বড় রাস্তা, চেনা পথ ছেড়ে আধো অন্ধকার অচেনা রাস্তায় ধাঁধার ভিতরে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিল। কখনো মন খারাপ হয়ে যেতে থাকলে সে দেখেছে কিছুই করার থাকে না। সে নিজের ভীষণ অন্যমনস্কতা টের পেল তার ভয়ঙ্কর খিদে পেয়েছে, তেষ্টায় বুক জ্বলছে। অচেনা গলির মুখে একটি চিমছাম রেস্টুরেন্ট দেখতে পেয়ে তার দরজায় উঠে দাঁড়ালো মাখনলাল। কাচের পাল্লা ঠেলে ভিতরে একটা পা বাড়ালো। ভিতরে কোথাও রেডিও বা গ্রামোফোন, কোনো অদ্ভুত ড্রামের বাজনা দমকে দমকে বাজছে। পলকের জন্য তার মনে হলো শব্দটা নেড়ি কুকুরের মতো গা ঘষাতে ঘষাতে আর্তচিৎকার করে তাকে এই ঘরে ঢুকতে বারণ করছে। ভিতরে ধুধু আলো জ্বলছে। সেই আলো কাচ বসানো টেবিল ছাইদানি, পিঁড়ির চেয়ার, টেবিলের চকচকে বার্নিশের উপর থেকে বিচ্ছুরিত হয়ে আলপিনের মতো তার চোখে বেঁধে। মনে হয় এর লম্বাটে হলঘরের মতো ঘরটার সব কিছুই আলোর বিকিরণ। ভিতরে খুব বেশি ভিড় নেই। যারা আছে তাদের প্রায় সকলেই বিদেশি কিংবা জাহাজের লোক বলে মনে হয়। বাঁ দিকে দেয়ালের কাছে কাউন্টারে হেলান দিয়ে দাঁড়িয়ে একটি মেয়ে, তার কালো মুখে বেশি পাউডার কিংবা রং মাখা বলে মুখটা ছাইরঙা রক্তশূন্য। রুক্ষ চুল, উঁচু দেয়াল আর মব রঙের শাড়িতে তাকে সাজানো ডামি বলে মনে হচ্ছে। শ্রীবহুল কালো একটা হাত কাউন্টারের উপর প্রাণহীন।
কেউ এসে তুলে নেবে বলে অপেক্ষা করছে। দু একজন ফিরে তাকিয়ে মাখনলালকে দেখে। যারা বসে আছে তারা সবাই খুব লম্বা চওড়া আর জোয়ান বলে বোধ হয়। সে টেবিলের উপর ছড়িয়ে থাকা কতগুলো মজবুত কবজি দেখছিল। দমকে দমকে ছড়িয়ে যাওয়া গান, তালে তালে মৃদু মাথা নাড়া, সবকিছুরই অতিরিক্ত এখানে। তাকে কেউ গ্রাহ্য করল না, যেন সে তার তুচ্ছ শরীর, রক্তশূন্য মেয়েলি মুখ, দুর্বল হৃৎপিণ্ড নিয়ে দাঁড়িয়ে থেকে এখানকার ভীষণ পুরুষালী একটা আবহাওয়াকে নষ্ট করে দিচ্ছে। এই সব আলো, গান, মেয়ে তার জন্যে নয়। মনে হলো সে ভুল জায়গায় এসে পড়েছে। ভাবল ফিরে যায়। কাউন্টারে বসা প্রকাণ্ড একটা লোক হাতছানি দিয়ে সে মাখনলালকে একটা খালি টেবিল দেখিয়ে দিল। অকারণে খুন খারাপি রঙের ঠোঁট ফাঁক করে মেয়েটা হাসে। চোখ ছড়িয়ে নিচ্ছিল মাখনলাল। বমি হওয়ার আগের মুহূর্তে দমকা ঘূর্ণি শরীরের ভিতর থেকে উঠে আসছে যেমন টের পায়। মাখনলাল হাত নেড়ে লোকটাকে জানাতে চাইল বসবে না। লোকটা একটা মোটা আঙুল মুখে পুরে মাড়ি পরিষ্কার করতে করতে তার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। মাখনলাল নিজে কি করবে বুঝতে পারছিল না। বেরিয়ে আসবার জন্যে সে অন্ধের মতো কাচের প্লাটারের দিকে হাত বাড়ালো। সেই মুহূর্তেই সাদা দাড়িওয়ালা বুড়ো একটা বেয়ারা দরজার কাছে এসে দাঁড়ালো। সে বোঝে তার জন্যই। ফিরে তাকাতেই হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে ওঠে। তার মনে হলো ভিতর থেকে কেউ আগুনের মতো একজোড়া চোখ তার দিকে ছুঁড়ে দিয়েই নামিয়ে দিল। পয়সার মতো কি একটা বস্তু তার শরীরে জটিল ফুসফুস মেরুদণ্ডের পথ বেয়ে ঠিনিং ঠিনিং করে হঠাৎ গড়িয়ে গেল। উন্মাদ ড্রামের শব্দ সেই মুহূর্তেই খুব উঁচু গ্রাম থেকে হঠাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে তার কানে এসে লাগলো। পলকের জন্য মাখনলাল নিজে জেগে ওঠা টের পাচ্ছিল। কার চোখকে দেখতে পেয়েছে বুঝল না। বিনীতভাবে পাগড়ির ছায়ায় ডেকে বুড়ো বেয়ারাটা মাখনলালকে কিছু বলছিল। মাখনলাল শুনল, কিংবা শুনেও কিছু বুঝল না। সে জানত না যেন তার অজান্তেই কোনো ঘটনা ঘটেছে এখানে। কেন তারা এতক্ষণ দোকান সাজিয়ে তার জন্যই অপেক্ষা করছিল। সে দ্রুত চোখে শেষবারের মতো রেস্টুরেন্টের ভিতরটা দেখে নিচ্ছিল। মনে হলো এখানে কোথাও কোনো জরুরি জিনিস ফেলে যাচ্ছে কিনা। ভিতরের আলো, সহস্র তল থেকে প্রতিধ্বনিত বাজনার শব্দ, তালে তালে মৃদু মাথা নাড়ার ভিতরে কোথায় যেন যুদ্ধযাত্রার প্রাক্কালে সৈনিকদের মতো বেপরোয়া ভাব ছিল। মেয়েটার স্থির অবয়ব কাউন্টারে হেলানো। প্রকাণ্ড একটা লোক হঠাৎ ঘাড় হেলিয়ে সিলিং দেখছে। বুড়ো বেয়ারাটা দাদুর মতো স্নেহময় দৃষ্টিতে তাকিয়েছিল। কিন্তু এদের ভিতর তার চোখ সে দেখতে পেয়েছে বুঝল না। চোরা মারের মতো তাকে আঘাত করেই চোখটা নীরবে সরে যাচ্ছে, যেন কেউ আংটি পরা হাত আলোর সামনে এনেই সরিয়ে নিল। তখন যেমন আলো বিচ্ছুরিত হয়, পলকের জন্য তার চোখে বিঁধেছিল, ঠিক তেমন। কেন তার এমন মনে হলো? কাছের পাল্লাটা ঠেলে সিঁড়ি ভেঙে ফুটপাতে নেমে যেতে যেতে সূক্ষ্ম একটা অস্বস্তিকে টের পায় মাখনলাল। যেন হঠাৎ জেগে ওঠে। সে ঠিক কোথায় এসেছে চারপাশে তাকিয়ে বুঝবার চেষ্টা করল। শ্বাস নিতে তার সামান্য কষ্ট হচ্ছিল। খুব উত্তেজনার পর যেমন হয় ঠিক তেমন। সে স্থিরভাবে কোনো কিছুর দিকে তাকাতে পারছিল না। বুঝতেও পারল না কোথায় এসেছে সে। কেন তার হাত পা কোনো কিছুই আর বসে নেই? কেন সে এখানে এসেছিল? চকিতে তার মনে পড়ে যায় অন্যদিন এতক্ষণে সে তার শহরতলির ছোট্ট বাসায় ফিরে গেছে। তার দেরি দেখে চিন্তিত ললিতা এখন 6 বছরের বুবুকে পাশে নিয়ে মেঝের উপর গড়াচ্ছে। সে ফিরলে উঠে দরজা খুলে দিতে ললিতার আর ঘুমন্ত মুখ, বেয়ে পড়া চুল, লিদ আঁচল দেখা যাবে। খানিকক্ষণ যেন ঘুমের ভিতরে হেঁটে গেল মাখনলাল। কিছুক্ষণ আগেরকার গুমোর ভাবটা আর নেই। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে মনে হয়। অবাস্তব এক্সপ্ল্যানেড দুলে দুলে সরে যায়। ভেঙে পড়া দুর্গের অবশিষ্ট একটি মাত্র স্তম্ভের মনুমেন্ট। কারা তার সঙ্গে হাঁটছে? উল্টো মুখো হাঁটছে।
সামনে পিছনে এলোপাথারি তাকে পেরিয়ে যাচ্ছে। তাদের অবয়ব, মুখ এবং শোকেসে আয়নায় প্রতিবিম্বিত তাদের গোলাকার, কখনো লম্বাটে, অ্যাবস্ট্রাক্ট জ্বলন্ত ভগ্ন অবশেষ। কেন এমন হয় সে ভাবছিল। কার চোখ সে দেখেছিল? কার চোখ? খুব নিষ্ঠুর কেউ হয়নি নিশ্চয়ই। অমন নিষ্ঠুর চোখের পলক পৃথিবী থেকে যত কমে যায় তত ভালো। কেমন নিঃসঙ্গ লাগছিল মাখনলালের। বুকে লুকানো কোনো মাইক্রোফোন থেকে কে যেন কেবলই কথা বলছে। তার ঠোঁট নড়ছিল। সে কিছুই শুনতে পেল না, বুঝল না। হাজার কোণ থেকে, স্মৃতি থেকে, স্বপ্ন থেকে ভাঙা যৌক্তিক দৃশ্য ও শব্দ তার উপর ঝরে পড়ছিল। নাকি বৃষ্টি? সুরেন ব্যানার্জি রোড পার হতে গিয়ে ট্রাফিক পুলিশের উত্তোলিত হাতে বাধা পেয়ে সে জুন মাসের প্রথম বৃষ্টিপাত দেখল। হাজারটা থার্মোমিটার ফুটপাথে আষ্টে পড়ে ভাঙছে। সংবিং পেয়ে দৌড়ে শিয়ালদার বাসে উঠতে গিয়ে সে দেখল ডাবল ডেকার বেজায় ভিড়। বাস স্টপেজের শেডের নিচে কিছুক্ষণ দাঁড়ালো মাখনলাল। শেডের তলায় ভিড় ক্রমশ বাড়ছিল। ভিড়ে দাঁড়িয়ে সকালের গায়ের গরম, অসুস্থ ভাব, নিঃশ্বাস, সিগারেট ধোয়ার শ্বাস নিতে নিতে সে দূরগামী হরিণের লঘু পদশব্দের মতো বৃষ্টির শব্দ শুনছিল। মনে হয় চারপাশে সব কিছু হঠাৎ কোথায় যেন লণ্ডভণ্ড হয়ে গেছে। সিঁড়িতে, ফুটপাতে, রাস্তায়, ডাবল ডেকার, সব কিছুর উপর চরাচর জুড়ে প্রবল হরিণের মতো লাফিয়ে চলছে বৃষ্টি। রাস্তার চৌমাথা, পুলিশ, লম্বা অফিস বাড়ি, উজ্জ্বল দেখায় দোকানপাট, সব কেমন আড়ালের মতো স্থির থেকে ভিজে যাচ্ছে। বৃষ্টির প্রথম দমকাটা কেটে গেল। মাখনলাল ঘড়ি ঢেকে কবজিতে রুমাল বেঁধে রাস্তায় নামল। কিছুটা হেঁটে গেলে আবার বৃষ্টির জোর বাড়তে থাকে। জলের ফোঁটায় প্রবল আঘাতে তার মুখের চামড়া ফেটে যাচ্ছিল। মাথাটা ভিজে যাচ্ছে, চুল বেয়ে জল পড়ছে। ভেজা ঘাড়ের কাছ দিয়ে অজস্র আঁকাবাঁকা কেঁচোর মতো পিঠ বেয়ে নামছিল। হাঁটার তালে কিংবা বাতাসে হঠাৎ জামাটা পিঠের চামড়ার উপর থেকে সরে যাচ্ছিল বলে তার বোধ হচ্ছিল কেউ তার চামড়া ছাড়িয়ে নিচ্ছে। রাস্তাটা ধুধু করা, বাষ্পাকার জলকণায় আদি অন্তহীন। একটা স্কুটার তীব্রভাবে জল কেটে লঞ্চের মতো চলে যায়। সামনে পা ফাঁক করে বলিষ্ঠ একটি ছেলে লোহার হাতে হ্যান্ডেল ধরে আছে। পিছনের সিটে জড়সড় রুমালে ঢাকা মুখ। মেয়েটি ছেলেটির পিঠে এলিয়ে আছে। সামনে পিছনে ছায়ার মতো কয়েকজন কোলকুজো হয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে। স্কুটারটা বৃষ্টির ভিতরে দূরে চলে যেতে যেতে হঠাৎ বাঁক নিল। লাফিয়ে উঠে টাল খেয়ে তীরের মতন মিলিয়ে গেল। উল্টে পড়ল না তো? আশ্চর্য, মাখনলাল চিন্তা করতে লাগল। চারিদিকে এখন এই বৃষ্টি ছাড়া আর কিছু নেই। রাস্তার দুধারে যে প্রকাণ্ড উঁচু বাড়িগুলোর তলায় দাঁড়ালে নিজেকে ভীষণ হীন বলে মনে হয়, সে বাড়িগুলো এখন ঝাপসা বটে আঁকা নিঃসর্গের সঙ্গে এক হয়ে যাওয়া ঝুপসি ঝুপসি গাছের মতো দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। নিঃসঙ্গ একা মাখনলাল বৃষ্টির ভিতরে হেঁটে যেতে যেতে টের পেল চারধারে এই বৃষ্টি এক প্রবল ঘেরাটোপের মতো ঘিরে রেখেছে তাকে। ঝাপসা ধোয়াটে পুরনো ছবির মতো ঘর বাড়ি, দোকান, দু একটা মানুষ, এরা সব অসত্য। কোথায় যেন এই বৃষ্টির সঙ্গে সে একাকার হয়ে যাচ্ছিল চেনা রাস্তায়। তবু তার মনে হলো কোনো দিন কখনো সে এই রাস্তায় আসেনি। এই বৃষ্টি যেন তার চেনা পরিচয়কে ধুয়ে নিয়ে যাচ্ছিল, যেন সে এক অদ্ভুত পর্দার আড়ালে আছে। পর্দা সরালেই দেখতে পাবে বিদেশ। স্রোতের মতো জল ফুটপাত থেকে তার জুতোয় চলকে চলকে উঠতে লাগলো। সে খেয়াল করল না এমন বৃষ্টির মতো স্বাস্থ্যকর আর কি আছে। মনে পড়ে কতদিন সে বৃষ্টিতে ভেজেনি, রোদে আপাদ মস্তক পড়েনি। মনে হয় প্রেমহীন, প্রকৃতিহীন কতগুলো দিন সে স্বপ্নের ভিতরে কাটিয়ে দিয়েছে। কখনো ফিরেও দেখেনি দিনগুলি।
কোনো স্মৃতি থাক তাও চায়নি। মনে হয় বহু দৃশ্য, শব্দ, চলার ভঙ্গি, অনেক নিস্তব্ধতা, মৃত্যু শোক এইভাবে তাকেই উদ্দেশ্য করে ঝরে গেছে। দূরের চিৎকার, অস্পষ্ট মন্থর ট্রামের শব্দ, পাখির ডানার শব্দ, পাতা ঝরে পড়ার শব্দ তার উদ্দেশ্যে কেউ নিক্ষেপ করেছিল। এমন স্বজনহীন, বান্ধবহীন সন্ধেবেলা আর সে কখনো দেখেনি। কেন সে বৃষ্টিতে এলো? কেন? মনে হয় এমনতর স্বাদ তার কিছু কিছু রয়ে গেছে। মনে পড়ে কোনো শীতের দুপুরে কার্জন পার্কে গাছের ছায়ায় সারাদিন শুয়ে থাকবার স্বাদ তার কখনো মেটেনি। মানুষের কাছে নয়, কিন্তু অন্য কোথাও যেন সে ফিরে যেতে চাইছিল। পূব বাংলায় তাদের পুরনো বাড়ির জানালার ধারে এতদিনে শেফালি ফুলগুলি মিলান হয়ে এলো। পানা পুকুরের কালো পাড়ে শ্যাওলা কচু পাতায় বাতাস লাগবার শব্দ, কামরাঙা গাছ থেকে একটি মাত্র ঘুঘুর ডাকে কত গভীর দুপুর হঠাৎ দেউলিয়া হয়ে গেল। কার চোখ সে দেখেছিল? সে কি খুব অচেনা কেউ? নিজেকে এমনতর উদ্যত করতে তার ভালো লাগছে না। কখনো মনে হয়নি ছেলেবেলায় ঘরের দেয়াল ঘড়িটার শব্দ সে যেমন সবখানে খেয়াল করে শুনত। না, কিন্তু ঘর নির্জন হয়ে এলে কিংবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তার দম শেষ করে দেওয়ার অদ্ভুত একরোখা শব্দ শুনে চমকে উঠে ভেবেছে, আরে ঘড়িটা তাই না এমনি হঠাৎ নির্জন নিঃশব্দ হয়ে গিয়েছিল। সে তার যন্ত্রণা টের পেল। বিষণ্ণতার গভীর দিয়ে শিয়ালদা স্টেশনে এসে 8:45 ট্রেন ধরল মাখনলাল। বৃষ্টি পড়ছে না। বাইরে জুন মাসের আকাশ ঘোলা হয়ে আছে। মেঘ না, তারা না, কিছুই দেখা যায় না। ট্রেনের জানালার হাওয়ায় মাথা রেখে চোখ চেয়েছিল মাখনলাল। ভেজা মাথা, বুক ঠান্ডা বাতাসে চিড় খেয়ে যাচ্ছে। ট্রেনের চাকা দ্রুত লাইন বদল করছিল। জং ধরা লোহা লক্করের শব্দ, কাপলিংয়ের শব্দ, স্প্রিং আর ঢিলে ঢালা নাটবল্টুর শব্দ অবিরাম তার শরীরের ভিতর থেকে উঠে আসতে থাকে। উল্টোমুখো ট্রেনের ভৌতিক জানালায় কার হাত সাপের মতন নড়ে যায়? কার চশমার কাছে বাইরের অন্ধকার নিসর্গের বিকৃত দোমড়ানো প্রতিচ্ছবি ফুটে উঠেই যেন মিলিয়ে গেল। একটু রাতে তার শহরতলির ছোট্ট বাসায় ফিরল সে। দরজা খুলে দিতে দিতে ললিতা অস্পষ্ট যেন স্বপ্নের ভিতর থেকে কথা বলছিল। চকিতে মাখনলাল তার ঘাড়ের উপর দিয়ে ওপাশের দেয়ালের ক্যালেন্ডারের দূর সূর্যাস্তের দিকে বহমান 3টে নৌকোর ছবি দেখতে পায়। মেঝের উপর খুকু ঘুমাচ্ছে। অচেনা মিশ্র এক জনতার ভিতর থেকে এসে ঘরের দরজায় পা দিয়ে সে নিজেকে আলাদা অনুভব করছিল। হাত মুখ ধুয়ে ঢাকা ভাত খেয়ে নিতে নিতে আস্তে আস্তে সে স্বাভাবিক বোধ করছিল। ললিতা খেতে বসলে 2-1টা কথা বলছিল মাখনলাল। তারপর কি বলছিল ভুলে গেল। খাটের উপর আলাদা বিছনায় শুয়ে মাখনলাল দেখছিল ছোট্ট বিছনায় বুকুর পাশে শুয়ে পড়বার আগে ললিতা টর্চ জেলে মশারির ভেতরের মশা খুঁজছে। মনে পড়ে কবে কোনো ভিড়ের ড্রামে কিংবা বাসে কার হাতের চামড়ায় সবুজ উল্কিতে আঁকা একটা ন্যাংটো পরীর ছবি দেখেছিল। পিঠে কাকের পাখার মতো 2টো পাখা লাগানো। বয়সে হাতটার চামড়া কুঁচকে এসেছিল। পরীটার শরীর হয়েছিল বেঢপ, এবড়ো থেবড়ো। নাক, মুখ, চোখ কিছুই বোঝা যায় না। মনে হয়েছিল হাতের উপর পরীটার বয়স অনেক হয়ে গেল। তবু হাত ছেড়ে উড়ে যাওয়ার সে কি প্রাণপণ চেষ্টা। ঘর অন্ধকার হয়ে গেলে মাখনলাল চোখ বুঝবার আগে ললিতাকে উদ্দেশ্য করে বলল, বুঝলে, ছুটি পেলে দূরে কোথাও বেড়াতে যাব। অনেক রাতে দুঃস্বপ্ন দেখে
ঘুম ভাঙল মাখনলালের। কিছুক্ষণ সে কোথায় কিভাবে আছে না বুঝে চেয়ে রইল। মাথার ভিতরে একটা স্কুটারের শব্দ ঘুরে ঘুরে যায়। সে টের পেল তার হাত পা মাথা সব অদ্ভুত ভঙ্গিতে ছড়ানো, চিত হয়ে শোয়া, দুটো হাত বুকের উপর। কারা যেন চোরা গলিতে পরিত্যক্ত নির্জনে একটা ম্যানহোলের ঢাকনা খুলে রেখে তার জন্যই অপেক্ষা করছিল। সেই গলিজোড়া সেই হা করা ম্যানহোলের দিকে পা বাড়িয়ে হঠাৎ মাধ্য আকর্ষণের কোনো এক মুখ দিয়ে শূন্যতা এবং সময়হীনতার মধ্যে গড়িয়ে পড়ছিল। কিন্তু খুব বেঁচে গেছে মাখনলাল। ঠিক সময়ে ঘুম না ভাঙলে সে ওই গর্ত আর অন্ধকারে পড়ে নগণ্য ইঁদুরের মতো মৃত্যু হতো তার। অস্থিরতা টের পেয়ে মাখনলাল উঠে বসল। লিত অচেনা গলায় ডাকল ললিতা। কেউ উত্তর দিল না। কারো জেগে থাকবার শব্দ তার শুনতে ইচ্ছে করছিল। বাইরে বৃষ্টিপাত থেমে গেছে, কিন্তু কোথায় যেন বৃষ্টির সঞ্চিত জল চুইয়ে কোনো শূন্য টিনের কৌটোর উপর পড়ছিল। প্রতিটি ফোঁটার সেই ভারযুক্ত শব্দকে কে যেন তার উদ্দেশ্যে শব্দভেদী বাণের মতো নিক্ষেপ করছিল। অনেকক্ষণ ঘুম আর জাগরণের মাঝখানে এক অদ্ভুত নিশ্চয়তার ভিতরে সে বসে রইল। বুকের বাঁ পাশে একটা অস্পষ্ট ব্যথা ডাকটিকিটের মতো লেগে আছে। মনে হলো স্বপ্নগুলো এখনো তার কাছে খুব পরিচিত। মাথা থেকে সম্পূর্ণ ভিতরে ঢাকনা খুলে রাখা ম্যানহোলে টেনে নিয়ে যাবে। এক ঝলক নীল বিদ্যুতের আলোয় ঘরটা অস্পষ্টভাবে তার চোখের সামনে লাফিয়ে উঠেই মিলে গেল। যদি আবার ঘুমিয়ে পড়ে সে। সঞ্চিত জলের সেই প্রতিটি ফোঁটায় ঝাঁযুক্ত শব্দশূন্য টিনের ক্যান, নির্জনতা তাকে অন্ধকারে স্বপ্নের ভিতরে ঠেলে দিচ্ছিল। সে টের পেল তার সারা শরীরের শ্বাসলা ঘ্রাণের মতো শিরানো রোমকূপ খাড়া হয়ে আছে। চৌকির পাশেই রাখা টুলের উপর থেকে গ্লাস তুলে নিয়ে অনেকটা জল খেল মাখনলাল। তারপর সিগারেট ধরালো। বৃষ্টির পর গোমট গরমে ঘরটা কেঁপে উঠছিল। তার শ্বাস নিতে বড় কষ্ট হচ্ছিল। বুক এখনো ভার। অস্পষ্টভাবে তার মনে হচ্ছিল কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই ললিতাকে ডাকা উচিত। কিন্তু এতটা সময় পেল না সে। ঘুম তটভূমি অতিক্রম করে তার জাগরণের ভিতরে আছড়ে পড়েছিল। কে যেন তাকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছিল স্বপ্নের ভিতরে। স্কুটারের শব্দটা প্রচণ্ড বেগে তার মাথার ভিতর ঘুরতে থাকে। চকিতে মাখনলালের মনে হয় কে যেন বারবার তার আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ওজন যন্ত্রের ভিতর ঠিক টিকিটটা তার জন্য সরিয়ে রেখেছিল কে? ঠিক টিকিটটা তার জন্য সাজিয়ে রেখেছিল কে? অচেনা রেস্টুরেন্টে এক মুহূর্তের জন্য মুখোশ খুলে তার ভিতরের আগুন মাখনলালকে দেখতে পেয়েছিল কে? উত্তল কোচের তির্যক বিম্বের মতো চকিতে বিদ্যুতের আলোয় ঘরটা আবার লাফিয়ে উঠলে দেখতে পায় সে সাদা দেওয়ালের মতো বুক। সাদা দেওয়ালটাই ঈশ্বরের বুকের মতো সাদা। দেওয়ালটার চকিতে আবার বিদ্যুৎ বিস্ফোরিত হলে সে মাখনলাল যেখানে নিখুঁত সুন্দর একটা বুলেটের ছেদা দেখতে পায়। মুহূর্তেই যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে সাদা দেওয়াল অন্ধকার দিয়ে ক্ষতস্থান কামড়ে ধরল। সিগারেটটা কোথায় ফেলল মাখনলাল? কোথায়? সে প্রাণপণে উঠে বসবার জন্য চেষ্টা করতে করতে ললিতাকে ডাকতে চাইল। চেষ্টা করে দেখল মাখনলাল। ওঠা যায় না। পিয়ানোর রিড টিপে কে যেন মুমূর্ষু বিদ্যুতের আলো ফেলছে। সে হাত বাড়িয়ে খুঁজছিল সিগারেটটা। সেই ঘরেই কোথায় কোন অন্ধকারে কোণে পড়ে আছে সেটা। হয়তো জ্বলছে। তার পোড়া গন্ধ আগুনের তাপ সে অনুভব করল। সে নিশ্চিত বুঝল কোথাও জড়ো করে রাখা কাপড় চুপড়ে কাঠের টেবিলের পায়ার সঙ্গে লেগে কিংবা বিছানার কারো অসতর্ক চুলের ভিতরে সিগারেটটা নির্দয় জ্বলছে। কেন এভাবে? কেন? মাখনলাল প্রশ্ন করে।
মনে হয় বহুকাল ধরে একটা অন্ধকার ঘরের ভিতরে কোথায় একটা সিগারেট জ্বলছে। সে খুঁজছে সিগারেটটা আছে কোথাও, তার জ্বলা সে টের পাচ্ছিল। প্রাণপণে উঠবার, কাউকে ডাকবার জন্য সঙ্গে ছটফট করছিল। রাতের প্রথম কুকুরটা ডেকে উঠতেই আস্তে আস্তে হাল ছেড়ে দিল মাখনলাল। বুঝতে পারল সে মারা যাচ্ছে, ইঁদুর আরশোলার মতো তুচ্ছভাবে। ক্ষতস্থান থেকে 2-1 ফোঁটা রক্ত দুচোখে গড়িয়ে পড়ছে। ওজন যন্ত্রটা ট্রাফিক পুলিশের মতো হাত বাড়িয়ে তার হাতে একটা টিকিট তুলে দেয়। মাখনলাল কিছুই দেখতে পেল না। নিশ্চিত সে স্বপ্নের ঢেউটা এসে পড়লে সে চকিতে শুনতে পায় ললিতা তাকে ডাকছে। কিন্তু তখন তটভূমি ছেড়ে দিয়ে ঢেউয়ে দুলে দুলে যাওয়ার মতো মাঝ সমুদ্রের দিকে চলে যাচ্ছিল মাখনলাল। ধন্যবাদ।